এটা সিম্পল টাইপ। নরমালি যদি আমাদের খুবই অল্প ডেপথে বোরিং করতে হয়, অ্যারাউন্ড 3 to 5 মিটার, তখন আমরা হচ্ছে অগার বোরিং ইউজ করি। সো অল্প ডেপথ কখন দরকার হয়, হাইওয়ের ক্ষেত্রে হতে পারে অথবা স্মল স্ট্রাকচারের জন্য হতে পারে। সো হাইওয়ের ক্ষেত্রে দুইটা ক্রাইটেরিয়া ছিল যদি মনে থাকে, যেখানে আমরা ফিলিং করি তখন হচ্ছে ডেপথ অফ বোরিং হবে 2 মিটার অথবা যতটুকু ফিলিং হাইট তার সমান। তাহলে দেখা যাচ্ছে একটা হাইওয়ে হচ্ছে সেটা হয়তো হাইট হচ্ছে টোটাল 2 মিটার বা 3 মিটার বা ইভেন 4 মিটার, অ্যারাউন্ড 13 ফিট 14 ফিট। তবে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আদার বোরিং টাইপ ইউজ না করে আমরা হচ্ছে এই অগার বোরিং হচ্ছে ইউজ করতে পারি, যেটা সিম্পল এবং হচ্ছে খুবই ইজিলি আমরা অপারেট করতে পারি। বাট এই অগার বোরিং কে যদি আবার আমরা মেকানিক্যাল ইকুইপমেন্টের সাথে হচ্ছে অ্যাটাচ করি, সেটা দিয়ে হচ্ছে 60 to 70 ফিট পর্যন্ত আমরা বোরিং করতে পারি, যেটাকে কন্টিনিউয়াস ফ্লাইট অগার বলা হয় আর কি। এটার একটা লিমিটেশন বা ডিসঅ্যাডভান্টেজ যদি বলি, সেটা হচ্ছে সয়েল স্যাম্পলস অবটেইনড ফ্রম অগার বোরিংস আর হাইলি ডিস্টার্বড। সো হাইলি ডিস্টার্বড মানে কি, তোমরা ভিডিওতে দেখে আসছো যে ইব্রাহিম বলো যে যখন হচ্ছে সয়েলটা সারফেসে আসতেছিল অগার বোরিং এর একদম প্রথম ভিডিওটা, তখন কি সয়েল একদম ভেঙে যাচ্ছিল, তাই না? জি স্যার, গুঁড়ো গুঁড়ো হয়ে উঠতেছিল স্যার। তার মানে সেই সয়েলটা মাটির নিচে যেভাবে ছিল সারফেসে এসে কি ওইভাবে না, সেটা কি স্ট্রাকচারটা হচ্ছে ভেঙে যাচ্ছে। যে ফিল্ড 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 কন্ডিশনে যেটা ছিল বা গ্রাউন্ড সারফেসের নিচে যেভাবে ছিল, একটা পার্টিকেলের সাথে একটা পার্টিকেল যেভাবে লেগেছিল সারফেসে এসে কি সেটা টোটালটাই ভেঙে গেছে। তাহলে ওই টাইপের স্যাম্পল গুলোকে বলি আমরা হচ্ছে হাইলি ডিস্টার্ব স্যাম্পল। তাহলে অগার বোরিং করলে আমরা হচ্ছে ডিস্টার্ব স্যাম্পল পাবো, এটা হচ্ছে একটা লিমিটেশন। এটা দিয়ে আমরা অনেক টেস্ট করতে পারবো। যেমন আমি যদি বলি কনসোলিডেশন টেস্ট, সেটা ডিস্টার্ব স্যাম্পল দিয়ে করা যাবে না। যদি আমি বলি পারমিবিলিটি টেস্ট, তাহলে ডিস্টার্ব স্যাম্পল দিয়ে করা যাবে না। তাহলে কোন একটা সাইটে আমি অগার বোরিং তখনই চুজ করব যখন আমার ডেপথ হচ্ছে কম এবং কোন টাইপের স্যাম্পল কালেক্ট করছি ডাজ নট ম্যাটার। যদি আমার ডিস্টার্ব স্যাম্পল দিয়ে আমার টেস্ট গুলো হয়ে যায়, তখনই শুধুমাত্র আমি অগার বোরিং চুজ করবো। বাট যদি ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজ দরকার, যেটা বলে আসলাম, কনসোলিডেশন, কম্প্রেসিবিলিটি অথবা হচ্ছে আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট অথবা পারমিবিলিটি, ওই টাইপের টেস্ট যদি আমার দরকার হয়, তখন আমরা অগার বোরিং না করে আমরা হচ্ছে আদার মেথড গুলো সিলেক্ট করি। তাহলে পরের টেকনিকটাকে বলতেছি আমরা ওয়াশ বোরিং। এটা হচ্ছে আমাদের দেশে খুবই কমন টাইপের একটা হচ্ছে বোরিং টেকনিক। আমি নেক্সট ক্লাস যখন স্টার্ট হবে তখন এসপিটির একটা ভিডিও দেখাবো, ওখানে দেখবো কিভাবে এটা ডিটেইল করে। সো ওয়াশ বোরিং হচ্ছে প্রথমে আমরা যেটা করি, সারফেসে হচ্ছে একটা কেসিং প্রোভাইড করি 2 থেকে 3 মিটার লং। তো এখানে সারফেসে হচ্ছে 2 থেকে 3 মিটার একটা কেসিং প্রোভাইড করি। তোমরা পাইলিং এও দেখে আসছো যে একটা টেম্পোরারি কেসিং ইউজ করা হয় যাতে সারাউন্ডিং সয়েলটা ভেঙে না যায়। সো দেন যেটা করা হয়, ড্রিল রড। এই ড্রিল রড গুলো হচ্ছে নর্মালি 10 ফিট লেন্থের হয়। আর এসপিটি যখন যেটার জন্য করি সেটাতে হচ্ছে 5 ফিট লেন্থের একটা থাকে, যে 10 ফিট। তারপরে ড্রিল করার পরে আমি আরেকটা 10 ফিটের অ্যাড করি, তাহলে 20 ফিট পর্যন্ত করা যায়। যদি আমি 25 ফিট করতে চাই, তাহলে কি 20 ফিটের প্রতি একটা 5 ফিট যদি আমরা ড্রিল রড ইউজ করি, তাহলে 25 ফিট পর্যন্ত ভর্তি করা যাবে। তো প্রথমে যেটা করা হয়, কেসিংটাকে হচ্ছে এখানে পেনেট্রেট করানোর পরে দেন তার মধ্যে যেই মাটিটা আছে সেটাকে রিমুভ করা হয়। রিমুভ করার পরে এই ড্রিল রড, এটার মাথায় হচ্ছে একটা ড্রিল বিট হচ্ছে বা চপিং বিট হচ্ছে অ্যাটাচ করা হয়। আর এইখানটা হচ্ছে দুইটা অ্যাটাচমেন্ট থাকে, একটা হচ্ছে প্রেসার ওয়াটার, যে ড্রিল রডের গায়ে হচ্ছে একটা পাইপ দেওয়া থাকে। পাইপ দিয়ে হচ্ছে পানি ড্রিল রড দিয়ে একদম নিচে যেয়ে ড্রিল বিটের পাশ দিয়ে বের হয়ে এসে আবার ড্রিল রড এবং যে কেসিং বা ওয়াল আছে বোরিং এর, সেটা দিয়ে আবার সারফেসে বেরিয়ে আসে। সেখানে কেসিং এ একটা টি কানেকশন থাকে, যেটা দিয়ে হচ্ছে ওয়াটার টাবের মধ্যে হচ্ছে পানিটা চলে আসে। সো যেটা করা হয় যে এই ড্রিল রডটাকে কন্টিনিউয়াসলি হচ্ছে লোয়ারিং এবং রাইজ করা হয়, সাথে সাথে টুইস্টিং অ্যাপ্লাই করা হয় যাতে মাটিটাকে আমি সহজে সেপারেট করতে পারি। দেন এই হাই ভেলোসিটি ফ্লোয়িং ওয়াটার সেই মাটিটাকে হচ্ছে সারফেসে নিয়ে আসে। সো এটা দিয়ে আমরা হচ্ছে ওয়াশ বোরিং দিয়ে আস্তে আস্তে নিচের দিকে হচ্ছে বোরহোলটাকে বাড়াইতে পারবো। সো যেই ডেপথে এসে আমার এসপিটি দরকার, সেই ডেপথে আমি ড্রিল বিটটাকে হচ্ছে স্যাম্পলার দিয়ে রিপ্লেস করে এসপিটি করে দেন আবার আমি সেটা অ্যাডভান্স করব। তাহলে এই টেকনিকটা কখন আমি সিলেক্ট করব, যখন আমার
বেশি ডেপথ পর্যন্ত দরকার, 50 ফিট, 60 ফিট, 70 ফিট, ইভেন 100 ফিট। সো এটা হচ্ছে ওয়াশ বোরিংটা হচ্ছে ম্যানুয়ালি হইতে পারে অথবা মেকানিক্যালি হইতে পারে। সো অনেক সময় এই যে এখানটা পুলি দেখতেছো, পুলির মাথায় হচ্ছে ম্যানুয়ালিও এটাকে হচ্ছে উপরে নিচে করা হয়, অনেক সময় হচ্ছে একটা মোটর লাগানো থাকে, যে মোটর দিয়ে হচ্ছে আমরা লোয়ার এবং রাইজ করতে পারি। তো যখন আমাদের বোরহোলের ডায়ামিটার কম হবে এবং ডেপথ হচ্ছে কম হবে, তখন আমরা এই টেকনিকটা হচ্ছে সিলেক্ট করব। আর রোটারি বা ওয়াশ, রোটারি ড্রিলিংটা হচ্ছে কাইন্ড অফ ওয়াশ বোরিং, বাট আগেরটার সাথে এটার যে ডিফারেন্স, এটাতে আমরা যেটা করি ড্রিল বিটটাকে উপর নিচে করি নিচের মাটিটাকে কাটার জন্য। বাট এটাতে যেটা করা হয়, ড্রিল রডটাকে হচ্ছে কন্টিনিউয়াসলি রোটেট করা হয়। ভিডিওতে যদি দেখে থাকো, যে একটাতে উপর নিচে করে কাটা হয় আর একটাতে ড্রিল রডটাকে হচ্ছে কন্টিনিউয়াসলি রোটেট করা হয়। তাহলে ওই রোটেশনের কারণে ড্রিল বিটের নিচে যে মাটিটা আছে সেটা হচ্ছে সেপারেট হয়ে যায়। সো এটার অ্যাডভান্টেজ যেটা, এটা আমরা স্যান্ড, ক্লে, ইভেন রক রক লেয়ারে হচ্ছে আমরা করতে পারবো, পার্টিকুলারলি সফট রক। হার্ড রক হলে আমাদেরকে কোর বোরিং করতে হবে। এবং যেহেতু এটা মেকানিক্যাল টোটালি, এটা দিয়ে আমরা হচ্ছে অনেক বড় ডায়ামিটারের বোরহোল করতে পারবো, 2 থেকে 8 ইঞ্চ পর্যন্ত ডায়ামিটারের বোরহোল করা হচ্ছে পসিবল। সো এটার প্রসিডিউর সেম, যে ড্রিল রডের মধ্যে দিয়ে হাই ভেলোসিটি ওয়াটার যাবে, ড্রিল বিট যেই সয়েলটাকে এখানে কাটতেছে সেটা হচ্ছে ওই ওয়াটারটা আবার সারফেসে নিয়ে আসবে। সো অনেক সময় আমরা হচ্ছে ওয়াশ বোরিং এবং রোটারি ড্রিলিং এর ক্ষেত্রে স্লারি ইউজ করি। সো কেউ কি হচ্ছে পাইলিং দেখছো, যেখানে বেন্টোনাইট স্লারি ইউজ করা হয়? ফিল্ডে কেউ স্যার পাইলিং, পাইলিং দেখি নাই স্যার। না স্যার পাইলিং দেখি নাই। অথবা হচ্ছে তোমরা গ্রামের বাড়িতে যখন টিউবওয়েল হচ্ছে বসানো হয়, তখন ওরা কি করে, মাটি পানির সাথে হচ্ছে কাদা মাটি অথবা হচ্ছে কি গোবর মিক্স করে না? জি স্যার। জি স্যার। ডিপ টিউবওয়েলে কেউ দেখছো কি? ডিপ টিউব, জি স্যার দেখছি। ওইটা ইউজ করার রিজন যেটা, জি স্যার, গোবর কেন মিক্স করে, এটা স্যার প্রশ্ন ছিল, ছোটবেলার প্রশ্ন স্যার। হ্যাঁ, আচ্ছা এটা সলিউশন দিচ্ছি। অনেকে চিন্তা করে যে গোবর জি দিলে স্যার, হচ্ছে এটা বলেন স্যার। পানি পরিষ্কার হবে, আসলে ব্যাপারটা সেটা নয়। ওইটা কি পানি আরো হচ্ছে নোংরা করবে। তো এটা ইউজ করার যেটা রিজন, আমি 1.5 মিটার বা 2 মিটার পর্যন্ত হয়তো কেসিং দিলাম, তারপরে যে বোরহোলটা সেটা কি আমার ওপেন, যে সেখানে কি শুধু মাটি। এখন আমি যদি গর্ত করে যাই 100 ফিট পর্যন্ত, তাহলে এই মাটিটাকে হচ্ছে ধরে রাখার জন্য এখানে কি কিছু আছে? কোনো কিছুই নেই। তাহলে যে কোনো সময় এখান থেকে ভেঙে পড়ে যেতে পারে, যেহেতু কোনো প্রোটেকশন নেই। এবং এখানে আমি কি হাই ভেলোসিটিতে ওয়াটার ফ্লো করাচ্ছি, তাহলে ওই ফ্লো এর কারণে সারাউন্ডিং যে সারফেস আছে সেটা ইজিলি ভেঙে যেতে পারে, যেটাকে আমরা কেভিং বলি। তাহলে গোবর বা হচ্ছে কাদামাটি বা হচ্ছে বেন্টোনাইট স্লারি ইউজ করার যেটা রিজন, আমি যখন পানির সাথে ওটা মিক্স করতেছি তখন একটা ঠিক স্লারি তৈরি হচ্ছে। ওই স্লারিটা যেটা হয় ওই সারফেসে হচ্ছে লেগে যায়। মানে স্যার ওই যে ল্যাপা টাইপ হ্যাঁ, করে। প্লাস্টারের মতো, যে আমি একটা বেয়ার ওয়ালের মধ্যে প্লাস্টার করলে কি একটা এডিশনাল লেয়ার তৈরি হচ্ছে, বা একটা রং অ্যাপ্লাই করলে একটা এডিশনাল কোটিং হচ্ছে। তাহলে ওই ওই কাজটাই হচ্ছে আমি এখানে করতেছি এক্স্যাক্টলি, যে স্লারি ইউজ করে একটা হচ্ছে কোটিং অ্যাপ্লাই করতেছি যাতে মাটিটা না ভেঙে যায়। সো আমরা পাইলিং এ ইউজ করি এটা, অথবা হচ্ছে বোরহোল যখন করি তখন হচ্ছে আমরা স্লারি ইউজ করি। সো বেসিক্যালি এটা মিক্সচার অফ ওয়াটার এন্ড বেন্টোনাইট। বেন্টোনাইট দেখতে সিমেন্টের মতো, এটা যদি আমরা মিক্স করি তখন দেখতে হচ্ছে অনেকটা কিসের মতো বলবো, যে রাজমিস্ত্রিরা দেখবো হচ্ছে সিমেন্টের টলেপ দেয় একটা, যে হয়তো মগের মধ্যে বা বালতিতে হচ্ছে কি পানি এবং হচ্ছে সিমেন্ট মিক্স করে দেন একটা সিমেন্টের প্রলেপ দেয় না, ফ্লোরে দেয় অনেক সময়, অথবা জি বাইরে স্যার। ফিনিশিং ফিনিশিং ওয়ার্কে। তাহলে স্লারিটা দেখতে হচ্ছে অনেকটা ওরকম। সো আমরা টার্মস অফ রেফারেন্সে দেখে আসছিলাম যে বেন্টোনাইট স্লারি 4 to 6%, এলজিডির টার্মস অফ রেফারেন্সে মনে আছে কিনা। সো বেসিক্যালি আমি যদি 1 লিটার পানি নেই, তার মধ্যে হচ্ছে 40 গ্রাম থেকে 60 গ্রাম হচ্ছে বেন্টোনাইট পাউডার হচ্ছে মিক্স করে মিশায়া তারপর হচ্ছে আমাকে বোরিংটা করতে হবে।
তাহলে ওটার রিজন হচ্ছে ওইটাই, যে যাতে কেবিনটা না হয়ে যায়। সো ওইটা কখন পার্টিকুলারলি ইম্পর্টেন্ট, ফর এক্সাম্পল কোনো একটা নদীর পাশে আমি হচ্ছে বোরিং করবো, সেখানে যদি আমি ওয়াশ বোরিং করি উইদাউট এনি কাইন্ড অফ স্লারি, দেখা যাবে ইজিলি সেটা ভেঙে যাবে, কারণ ওয়াটার টেবিল ফ্লাকচুয়েশনের কারণে ইফেক্টিভ স্ট্রেসের চেঞ্জ হয়, ওই চেঞ্জের কারণে দেখা যাবে, বা ওয়াটার ফ্লো হয়, ওয়াটার ফ্লো এর কারণে হচ্ছে ওয়ালটা হচ্ছে ভেঙে যাবে, বোরহোলের ওয়ালটা ভেঙে যাবে। সো ওই রিজন গুলোতে যদি আমরা স্লারি ইউজ না করি, সেই ক্ষেত্রে আমাদের বোরহোলটাকে হচ্ছে ধরে রাখা যাবে না। তো এটা বলতেছে যে যে সয়েলে আমরা হচ্ছে ক্যাবিনের প্রবলেম দেখবো, ক্যাবিনটা হচ্ছে বেসিক্যালি ভেঙে যাওয়া আর কি। সো এমন হয় অনেক সময় পাইলিং এর ক্ষেত্রে যে বেন্টোনাইট স্লাই ইউজ করেও ক্যাবিন ক্যাবিন প্রোটেক্ট করা যায় না, যে সফট সয়েল যদি থাকে, দেখা গেল যে হচ্ছে 100 মিটার কিউব হয়তো কনক্রিটিং করার কথা, 100 মিটার কিউব দেওয়ার পরে দেখা গেছে এখনো ফিল হয় নাই, অথবা এমন হয়েছে যে ফিল আপ হয়ে গেছে, যে রিভার কেজ হচ্ছে 100 ফিট বসানোর কথা, 60 ফিট রিভার কেজ দেওয়ার পরে দেখা গেছে আর রিভার কেজ হচ্ছে আমি বোরহোলের মধ্যে দিতে পারতেছি না, কারণ কি নিচে ক্যাবিং হয়ে অলরেডি ভেঙে গেছে। সো পাইলিং এর ক্ষেত্রে এই প্রবলেমটা কমন যদি আমরা প্রপারলি হচ্ছে স্লারি ইউজ না করি। সো রোটারি ড্রিলিং টেকনিক আমরা কখন সিলেক্ট করবো, যখন ভেরি হার্ড সয়েল আসবে, সেটা স্যান্ড, ক্লে অথবা সফট রক হইতে পারে, যখন আমার ডায়ামিটার অনেক বেশি দরকার, সেই ক্ষেত্রে আমরা রোটারি ড্রিলিং চুজ করবো। তো রোটারি ড্রিলিং এর আরেকটা অ্যাডভান্টেজ যেটা, এটা হচ্ছে সয়েলটাকে খুব কম ডিস্টার্ব করে, যে এটা কন্টিনিউয়াসলি রোটেট করতেছে, সারাউন্ডিং সয়েলকে হচ্ছে সে ডিস্টার্ব করতেছে না। কিন্তু আমি যদি ওয়াশ বোরিং চিন্তা করি, যেহেতু আমি কন্টিনিউয়াসলি হচ্ছে লোয়ারিং এবং রাইজিং করতেছি ড্রিল রডটাকে, সে কি টোটাল বোরহোলের মধ্যে যে সয়েল আছে সবগুলাকে ডিস্টার্ব করতেছে, ইজিলি ক্যাবিং হওয়ার পসিবিলিটি থাকে। সো আমরা সেনসিটিভ সয়েলের ক্ষেত্রেও হচ্ছে রোটারি ড্রিলিং টেকনিকটা হচ্ছে সিলেক্ট করতে পারি। সো তারপরের যে বোরিং টেকনিক সেটা হচ্ছে কোর বোরিং। সো এটা পার্টিকুলারলি ড্রিলিং হোলস এন্ড অবটেইনিং রক কোর্স, যে আমি যদি কখনো রকের মধ্যে ড্রিলিং করা দরকার হয় তখন আমরা হচ্ছে কোর বোরিং করি। সো এটা অনেকটা হচ্ছে কোর কাটার মতো, কনক্রিটে আমরা কোর কাটি না, কনক্রিটে কোর কাটার মতো এটা একটা বোরিং টেকনিক, যেটা আমরা রকের ক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লাই করি। সো ডিফারেন্সটা যেটা, অন্য বোরিং গুলোতে আমরা প্রথমে বোরিং করি, তারপরে স্যাম্পলারটা ইউজ করে আমরা হচ্ছে স্যাম্পল কালেক্ট করি, বাট কোর বোরিং এ হচ্ছে যেটা হচ্ছে আমাদের ড্রিল বিট আছে বেসিক্যালি ওইটাই স্যাম্পলার, ওইটার মধ্যে হচ্ছে একটা টিউব দেওয়া থাকে, ওইটা হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে রোটেট করে রোটারি ড্রিলিং এর মতো। সো যতই আমার স্যাম্পলারটা নিচে যাবে, স্যাম্পলটা হচ্ছে ওই ড্রিল বিট দিয়ে স্যাম্পলারের মধ্যে হচ্ছে চলে যাবে। দেন আমরা হচ্ছে যখন স্যাম্পল কালেকশন দরকার, সারফেসে নিয়ে এসে আমরা সেটা হচ্ছে স্যাম্পলটা কালেক্ট করতে পারবো। সো এটা খুবই এক্সপেন্সিভ। সো কেন এক্সপেন্সিভ, এটা বলতেছে যে কোর ড্রিলিং মে বি ডান বাই ইউজিং ডায়মন্ড স্টার্টেড বিট। তো তোমরা ভিডিওতে দেখবা যে হচ্ছে ছোট ছোট প্রজেকশন বা হচ্ছে ছোট ছোট বিট দেখা যায়, যেটা কোর বোরিং এর ভিডিও। সো ওগুলো বেসিক্যালি হেভি বা খুবই স্ট্রং ম্যাটেরিয়াল, সাথে হচ্ছে আবার ডায়মন্ড হচ্ছে অ্যাড করা হবে। সো যে পাথরের পাথরের পাহাড় যেটা ছিল ওইটার। হ্যাঁ, সো যেই টানেলিং করা হয়, মালয়েশিয়াতে একটা টানেল রিসেন্টলি হয়েছে, অথবা হচ্ছে যদি আমরা বাইরের দেশে চিন্তা করি যেখানে টানেলিং করা হয়, ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে এক একটা টানেল বোরিং মেশিনের যে হেড থাকে বা হচ্ছে কাটারটা থাকে, ওগুলার কিছু কিছু টিপ থাকে, দাঁত যেটা আর কি, যেটা দিয়ে আমরা মাটিটা বা হচ্ছে রকটা কাটি। তো ওগুলো হচ্ছে এক একটা $1,000,000 হচ্ছে প্রাইস। কারণটা কি, ওগুলোর মধ্যে হচ্ছে ডায়মন্ড ইউজ করা হয় বা হচ্ছে অনেক হেভি বা স্ট্রং হচ্ছে ম্যাটেরিয়াল ইউজ করা হয়, যেগুলো খুবই এক্সপেন্সিভ। সো কোর বোরিং আমরা তখনই করি যখন রক লেয়ার পাই এবং খুবই ইম্পর্টেন্ট প্রজেক্ট, যেমন ফর এক্সাম্পল বুর্জ খলিফা। তো বুর্জ খলিফার থেকে যখন স্যাম্পল কালেক্ট করা হয়েছে, যেখানে যে রক লেয়ার পাওয়া গেছে ওখান থেকে কোর বোরিং ইউজ করে হচ্ছে স্যাম্পল কালেক্ট করা হয়েছে। তো আমাদের দেশের ক্ষেত্রে এটা খুব একটা অ্যাপ্লিকেবল না, যেহেতু রক লেয়ার আমাদের দেশে হচ্ছে রেয়ার। সো পরের টেকনিক যেটা আছে সেটা হচ্ছে পারকিউশন ড্রিলিং। এটা হচ্ছে ওয়াশ বোরিং এর মতোই। পারকিউশন ড্রিলিং আর ওয়াশ বোরিং এর মধ্যে যেটা ডিফারেন্স, এটাতে হচ্ছে আমরা হেভি ড্রিল বিট ইউজ করি, বাট ওয়াশ বোরিং আমরা হচ্ছে খুবই
সিম্পল ড্রিল বিট ইউজ করি বা লাইট ওয়েট ড্রিল বিট ইউজ করি, এটা ডেফিনেটলি মেকানিক্যাল হইতে হবে, এটা আমরা ম্যানুয়ালি অপারেট করতে পারি না। সো এটা দিয়ে যেটা সুবিধা যে আমরা এটা দিয়ে হচ্ছে হার্ড সয়েল বা রকের ক্ষেত্রে হচ্ছে আমরা ড্রিলিং করতে পারবো, যেটা হচ্ছে ওয়াশ বোরিং দিয়ে পসিবল না। সো এখানে একটা হেভি ড্রিল বিট বা ড্রিল রড ইউজ করা, তোমরা ভিডিওতে দেখবা যে এটা ডায়ামিটারটা হচ্ছে অনেক বড়, অ্যারাউন্ড 5 to 6 ইঞ্চ ডায়ামিটার এবং হেভি ওয়েটেড। সো এটাকে কন্টিনিউয়াসলি আমরা উপর নিচে করি বা লোয়ারিং বা রাইজ করি, সেটা দিয়ে নিচের মাটিটা হচ্ছে আমরা কেটে নিই। অনেকটা হচ্ছে খুন্তি দিয়ে হচ্ছে বা শাবল দিয়ে হচ্ছে আমরা যেভাবে হচ্ছে গর্ত করি ওরকম, যে একবার উপর উপর করতেছি, আবার কি মাটির মধ্যে হচ্ছে আমি প্রেসার অ্যাপ্লাই করতেছি, দেন একটুখানি রোটেট করে মাটিটাকে হচ্ছে আমি সেপারেট করতেছি। সো পারকিউশন ড্রিলিং এবং হচ্ছে রোটারি ড্রিলিং অনেকটা ওই টাইপের। সো এটা আর ওইটার মধ্যে কমন কমন যে পয়েন্ট সেটা হচ্ছে যে যেই পার্টিকেলটা আমরা হচ্ছে চপ করতেছি বা কাটতেছি সেটা হচ্ছে সার্কুলেশন অফ ওয়াটার দিয়ে সারফেসে আসতেছে। সো পারকিউশন ড্রিলিং, রোটারি ড্রিলিং এবং হচ্ছে ওয়াশ বোরিং এ পার্টিকুলার ডেপথ পর্যন্ত আমি বোরিং করার পরে আমাকে যেটা করতে হবে, এই ড্রিল বিটটাকে হচ্ছে স্যাম্পলার দিয়ে রিপ্লেস করতে হবে, দেন স্যাম্পল কালেক্ট করে আবার হচ্ছে ড্রিল বিট রিপ্লেস করে আমাকে বোরিং করতে হবে। সো আমরা হচ্ছে আবার 8:20 স্টার্ট করব। সো ততক্ষণ পর্যন্ত তোমরা এটা নিয়ে একটু চিন্তা করো যে কোনো কোশ্চেন বা পার্টিকুলার যদি কোনো কমেন্টস থাকে, দেন আমরা তখন সেটা ডিসকাস করে দেন পরের টপিক হচ্ছে স্টার্ট করবো। So, আমরা 8:20 স্টার্ট করবো আবার। ওকে স্যার। So, তোমাদের স্ক্রিনে কি পাওয়ার পয়েন্ট স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এখন দেখা যাচ্ছে স্ক্রিন। So, দেখা যাচ্ছে। প্রিভিয়াস লেকচারের উপর কি কোনো কোশ্চেন বা কমেন্টস আছে? আমরা বোরিং এর যে টেকনিক গুলো নিয়ে ডিসকাস করলাম ওটা নিয়ে কারো কি কোনো কোশ্চেন বা কমেন্টস? না স্যার, বোরিং বসছে। সো এটার বাইরে হচ্ছে ওই ভিডিওগুলো দেখবা, রেফারেন্স ভিডিও যেগুলো দেওয়া আছে ওগুলোতে হচ্ছে প্রত্যেকটা বোরিং টেকনিক হচ্ছে দেখানো আছে আর কি। তো বেটার আন্ডারস্ট্যান্ডিং। সো বোরিং করার সময় হচ্ছে আমরা একটা জিনিস খেয়াল করি যে কখন সয়েল লেয়ারটা হচ্ছে চেঞ্জ হচ্ছে, সেটা কিভাবে খেয়াল করি? যখন আমি বোরিং করব তখন কি হবে, এই ড্রিল রড দিয়ে যখন ওয়াটারটা যাবে সেই ওয়াটারটা হচ্ছে এই নিচের সয়েলের সাথে মিক্স হবে এবং সেটাই সারফেসে আসবে এবং সেই সয়েলটাকে সারফেসে নিয়ে আসবে। তবে এই ওয়াটার ট্রাবের মধ্যে হচ্ছে যে সয়েলটা জমা হচ্ছে এবং পানির যে কালার চেঞ্জ হচ্ছে সেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে লেয়ার চেঞ্জ হচ্ছে প্লাস কোন টাইপের সয়েলটা হচ্ছে আসতেছে। যে আমি যদি দেখি যে হচ্ছে স্যান্ডি টাইপের সয়েল আসতেছে, তারপরে বুঝতে পারবো যে ওই ডেপথে স্যান্ড আছে। আমি যদি দেখি ক্লে টাইপের সয়েল আসতেছে তাহলে ওই ডেপথে ক্লে আছে, সেটা আমরা বুঝতে পারবো। ইভেন এখান থেকে আমরা স্যাম্পল কালেক্ট করে সেটা নিয়ে হচ্ছে আমরা ফিজিক্যাল টেস্ট গুলো হচ্ছে সয়েলের করতে পারবো। কিন্তু সেটা না করে আমরা যেটা করি সেটা হচ্ছে ড্রিল বিটটাকে স্যাম্পলার দ্বারা রিপ্লেস করে দেন স্যাম্পলটাই হচ্ছে এক্সাক্ট স্যাম্পলটাই হচ্ছে কালেক্ট করি। সো আমাদের দুই টাইপের স্যাম্পল হইতে পারে স্যাম্পল কালেকশনের সময়। স্যাম্পলটা ডিস্টার্ব স্যাম্পল হইতে পারে অথবা স্যাম্পলটা হচ্ছে আনডিস্টার্ব স্যাম্পল হইতে পারে। সো ডিস্টার্ব স্যাম্পল কোনটা বলতেছি, যে এটা দেখো অ্যাসিটিক যখন আমরা স্প্লিট স্পুন স্যাম্পলার দিয়ে স্যাম্পল কালেক্ট করছি স্যাম্পলটা পুরোপুরি ভেঙে যাচ্ছে, অথবা অগার বোরিং এ যেটা দেখে আসলাম যে স্যাম্পল সারফেসে আসার সাথে সাথে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তার মানে 5 মিটার 4 মিটার বা 1 মিটার নিচে যেই কন্ডিশনে ছিল
সারফেসে এসে হচ্ছে সেই কন্ডিশনে নাই, সয়েল স্ট্রাকচারটা ভেঙে যাচ্ছে, এটাকে আমরা ডিস্টার্ব স্যাম্পল বলি। সো এই স্যাম্পলটা আমরা শুধুমাত্র ইন্ডেক্স প্রপার্টিজ টেস্টের কাজে ইউজ করতে পারবো। ইন্ডেক্স প্রপার্টিজ কোনগুলো? গ্রেন সাইজ হতে পারে, সেটা প্লাস্টিসিটি টেস্ট হতে পারে, স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট হতে পারে। ওই থেকে টেস্টের জন্য আমরা ডিস্টার্ব স্যাম্পল ইউজুয়ালি ইউজ করি। সো এখানে একটা ইকুয়েশন আছে যেটা দিয়ে আমরা ডিগ্রি অফ ডিস্টারবেন্স বের করতে পারবো, যে যেই স্যাম্পলার দিয়ে আমি স্যাম্পল কালেক্ট করতেছি সেটার যদি আউটসাইড এবং ইনসাইড ডায়ামিটার জানা থাকে, তাহলে আমি এই ইকুয়েশনে যদি ইনপুট দেই তাহলে এখানে এরিয়া রেশিও একটা ভ্যালু আসবে। যদি সেই এরিয়া রেশিও 10% বা তার থেকে কম হয় তাহলে ওই স্যাম্পল দিয়ে আমরা আনডিস্টার্ব স্যাম্পল কালেক্ট করতে পারবো। আর যদি এরিয়া রেশিও বড় হয় তাহলে কালেক্ট করতে পারবো না। তাহলে এটা কোথা থেকে পাবো? এটা হচ্ছে স্যাম্পলের ইনসাইড, স্যাম্পলারের ইনসাইড এন্ড আউটসাইড ডায়ামিটার। তাহলে এটা এসপিটি স্যাম্পলার, এটাকে অ্যাসেম্বল করার পরে আমরা যে একটা ইনসাইড ডায়ামিটার পাবো, একটা আউটসাইড ডায়ামিটার পাবো, সেটা ওই ইকুয়েশনে বসাইলে পেয়ে যাবো। অথবা যদি আমরা টিউব স্যাম্পল চিন্তা করি, শেলবি টিউব, এটারও কি একটা ইনসাইড ডায়ামিটার আছে, একটা আউটসাইড ডায়ামিটার আছে। সেটা যদি টিপিক্যাল ফিগারে যাই, যেটা হচ্ছে একটা স্লিপ স্পুন স্যাম্পলারের ডাইমেনশন, এসপিটি স্লিপ স্পুন স্যাম্পলার। তাহলে এটা দেখো ইনসাইড ডায়ামিটার বলতেছে 34.93 আর আউটসাইড ডায়ামিটার হচ্ছে 50.8। তাহলে ডি নটটা হচ্ছে বা ডি ইউটা হচ্ছে আউটসাইড ডায়ামিটার এন্ড ডি আইটা হচ্ছে ইনসাইড ডায়ামিটার। এই দুটো ভ্যালু যদি আমি ওই ইকুয়েশনে বসাই তাহলে আমরা কি পাবো? আর একটা স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে, তুমি ঠিক করো। তো ওখানে দেখো দুটো অপশন আছে, একটা হচ্ছে প্রেজেন্ট করতেছি সেটা, আরেকটা হচ্ছে জাস্ট আমার নাম লেখা। তাহলে যেটাতে প্রেজেন্ট করতেছি সেটাতে হচ্ছে ক্লিক করো। সাইড বার থেকে যেখানে নামের লিস্ট গুলো আছে ওখানটায় দেখো প্রেজেন্ট অপশন আছে, ওটাতে ক্লিক করো। আমার নামে যদি ক্লিক করো তাহলে হচ্ছে জাস্ট আমার ইমেজটাই দেখতে পাবো আর কি। তো এখানে আউটসাইড এবং ইনসাইড ডায়ামিটারটা যদি আমি ওই ইকুয়েশনে বসাই তাহলে কি একটা এরিয়া রেশিও ভ্যালু পাবো। সেটা যদি 10% এর কম বা লেস হয় তাহলে আমরা হচ্ছে ওই স্যাম্পলার দিয়ে ইউজুয়ালি হচ্ছে আনডিস্টার্ব স্যাম্পল কালেক্ট করতে পারবো। তাহলে আমরা যদি এই ভ্যালুটা বসাই, যেটা আমরা এসপিটির জন্য দেখে আসলাম, আউটসাইড ডায়ামিটার হচ্ছে 50.8 হোল স্কয়ার মাইনাস ইনসাইড ডায়ামিটার হচ্ছে 34.93 or 98, 34.93, ওকে, 34.93 whole square divided by inside diameter whole square, 34.93 whole স্যার square. আপনি তো আনডিস্টার্ব স্যাম্পলের কথা বলছেন, বাট এটা তো ডিস্টার্ব স্যাম্পলের ইকুয়েশন না। ডিস্টার্ব স্যাম্পলের জন্য কোনো ইকুয়েশন নাই। আমি এই ইকুয়েশনে ভ্যালু বসানোর পরে যদি এরিয়া রেশিও ভ্যালু 10% এর কম আসে তাহলে সেই স্যাম্পলার দিয়ে আমি হচ্ছে আনডিস্টার্ব স্যাম্পল কালেক্ট করতে পারবো। যদি বড় হয় তাহলে হচ্ছে ডিস্টার্ব স্যাম্পল। আচ্ছা আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। তাহলে ক্যালকুলেশন করো কত হয়? 50.8 হোল স্কয়ার মাইনাস 34.93 হোল স্কয়ার ডিভাইডেড বাই 34.93 হোল স্কয়ার ইন 100, অ্যারাউন্ড 111 12 এরকম একটা ভ্যালু আসবে। ক্যালকুলেটর আছে কারোর সাথে? জি স্যার আছে। আরেকবার মানটা বল। সো একবার বলেন। ডি নটের ভ্যালু হচ্ছে 50.8 আর ডিআই এর ভ্যালু ইনসাইড ডায়ামিটার হচ্ছে 34.93। তাহলে এটাকে ভাগ দিতে হবে 34.93। সো সবগুলোর উপরে কিন্তু স্কয়ার আছে, সো অ্যারাউন্ড 110-12 এরকম একটা ভ্যালু আসবে। 100 দিয়ে সেটাকে মাল্টিপ্লাই করতে হবে, আবার পার্সেন্টেজে যায়। স্যার 111.50 আসছে। তার মানে কি এটা 10 এর থেকেও 11 গুণ 112 বেশি। 100। তার মানে একটা স্লিপ স্পুন স্যাম্পলার যদি আমরা ইউজ করি, এটা হচ্ছে একটা স্লিপ স্পুন স্যাম্পলারের ইমেজ, যেটা আমরা ডায়ামিটারটা দেখে আসলাম এখানে। স্ট্যান্ডার্ড স্লিপ স্পুন স্যাম্পলারের ডায়ামিটার হচ্ছে এটা। সো ডেফিনেটলি আমরা স্লিপ স্পুন স্যাম্পলার দিয়ে কখনোই হচ্ছে
আনডিস্টার্ব স্যাম্পল কালেক্ট করতে পারবে না। অলওয়েজ স্লিপস্টোন স্যাম্পল আর দিয়ে হচ্ছে ডিস্টার্ব স্যাম্পল হচ্ছে আসে। বাট আমরা যখন শেলবি টিউব ইউজ করি তখন আমরা শুধুমাত্র আনডিস্টার্ব স্যাম্পল কালেক্ট করতে পারি। সো এটার বাইরেও আরো টেকনিক আছে, পিস্টন স্যাম্পল আছে যেগুলো দিয়ে আনডিস্টার্ব স্যাম্পল কালেক্ট করা যায়। তো বেসিক্যালি এই ইকুয়েশনটা হচ্ছে একটা এরিয়া রেশিও ভ্যালু দেয়, যে এরিয়া রেশিও তোমাকে বলে দিবে যে ওই স্যাম্পলারটা ইউজ করলে তুমি ডিস্টার্ব পাবা না আনডিস্টার্ব পাবা। তাহলে কিভাবে বুঝবো যে ওই স্যাম্পলারের ইনসাইড ডায়ামিটার এবং আউটসাইড ডায়ামিটার মেজার করবো, মেজার করে এই ইকুয়েশনে বসানোর পরে যদি সেই ভ্যালুটা 10% বা তার থেকে কম আসে তাহলে আমি ধরে নিব যে ওই স্যাম্পলার দিয়ে আনডিস্টার্ব স্যাম্পল কালেক্ট করবো। আর যদি বেশি হয় তাহলে ধরে নিব সেটা দিয়ে ডিস্টার্ব স্যাম্পল কালেক্ট করবো। তাহলে এখানে ইমেজ দিয়ে আমরা ইজিলি বুঝতেছি যে ডিস্টার্ব স্যাম্পল কি, যে স্যাম্পলটা একদম ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, যে ন্যাচারাল যে কন্ডিশনে ছিল এখানে সারফেসে এসে সেই কন্ডিশনে হচ্ছে নাই, তাহলে ডেফিনেটলি সেটা ডিস্টার্ব স্যাম্পল। আর আনডিস্টার্ব স্যাম্পল আমি বলতেছি সেই স্যাম্পলকে যেটা হচ্ছে ন্যাচারাল স্ট্রাকচার অফ সয়েল এন্ড ওয়াটার কন্টেন্ট আর রিটেইন, যে স্যাম্পল একদম মাটির নিচে যেভাবে ছিল সারফেস আসার পরেও হচ্ছে এক্স্যাক্টলি সেভাবেই আছে, তাহলে ওই স্যাম্পলটা নিয়ে মনে হচ্ছে আনডিস্টার্ব স্যাম্পল। এবং এই স্যাম্পলটা ইউজ করা হবে যে ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজ বের করার জন্য। তাহলে কোনটা কম্প্রেসিবিলিটি হতে পারে, যে কনসোলিডেশন টেস্ট থেকে শেয়ার স্ট্রেংথ হতে পারে, সেটা ট্রাইএক্সিয়াল টেস্ট হতে পারে, বিএক্সিয়াল হতে পারে, পারমিবিলিটি টেস্ট হতে পারে, শ্রিঙ্কেজ লিমিট টেস্ট হতে পারে। তো শ্রিঙ্কেজ লিমিট পার্ট অফ ইন্ডেক্স টেস্টিং, আনকনফাইন্ড কম্প্রেশন হতে পারে। তো যদি আমাদের সয়েলের ইঞ্জিনিয়ারিং প্রপার্টি দরকার হয় তখন আমরা হচ্ছে আনডিস্টার্ব স্যাম্পল ইউজ করব। তাহলে টেস্ট করার সময় যখন আমি স্যাম্পল আর টাইপ সিলেক্ট করব, যদি আমার আনডিস্টার্ব স্যাম্পল দরকার হয় তাহলে আমি প্রথমে স্যাম্পলারের ডায়ামিটার মেজার করব। তাহলে ওই ইকুয়েশনে বসানোর পরে যদি দেখি যে লেস দেন 10% বা 10, তখন আমরা ধরে নিব যে ওটা আনডিস্টার্ব স্যাম্পল হবে, আদারওয়াইজ ডিস্টার্ব। সেটা হচ্ছে শেলবি টিউব, যেটা দিয়ে আমরা ইউজুয়ালি আনডিস্টার্ব স্যাম্পল কালেক্ট করি। এবং এটা দিয়ে দেখো যে স্যাম্পল হচ্ছে ভাঙে নাই, কারণ এটা আমি স্প্লিট করব না, এটা হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। সো এটা দিয়ে যেটা করা হয় স্যাম্পল পোস্ট করা হয়, যে এই প্রান্ত দিয়ে যদি পোস্ট করি তাহলে ওই প্রান্ত দিয়ে স্যাম্পলটা হচ্ছে বের হয়ে আসবে। তো এটা ডায়ামিটার নরমালি আমাদের ল্যাবে যখন টেস্ট করবো যে ডায়ামিটার থাকে তার থেকে বেশি ডায়ামিটার থাকে। সো সাইটে ফ্রিকশনের কারণে কিছু স্যাম্পল ডিস্টার্ব হলেও আমি যেটা করি ক্লিনিং করে এটা ডায়ামিটারটাকে কমানো যায়। তো নরমালি আমরা 2.5 ইঞ্চ ডায়ামিটারের এই স্যাম্পলটা কালেক্ট করি, কিন্তু কনসোলিডেশন টেস্ট যখন করি তখন হচ্ছে সেটা 2 ইঞ্চ ডায়ামিটারের হতে পারে। যখন আমরা আনকনফাইন্ড টেস্ট করি তখন সেটা হচ্ছে অ্যারাউন্ড 1.5 ইঞ্চ 38 মিলিমিটার ডায়ামিটার হয়। তার মানে চারদিক থেকে আমি ক্লিনিং করে যেগুলো ফ্রিকশনের কারণে ডিস্টার্ব হচ্ছে ওগুলো আমি বাদ দিয়ে ইনটেক্ট সেন্টারে যে স্যাম্পলটা আছে সেটা দিয়ে আমি হচ্ছে টেস্ট করতেছি। তাহলে এটা সুবিধা যেটা, যে ল্যাবে টেস্ট করে আমি যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে একুরেট হবে দেন ডিস্টার্ব স্যাম্পল ইউজ করা। ডিস্টার্ব স্যাম্পল কি করতে হবে, আমাকে রিমোল্ড করে নতুন করে তৈরি করে ব্যান করতে হবে, সেটা দিয়ে আমি ফিল্ড কন্ডিশনে যে প্রপার্টি সেটা হচ্ছে কখনোই পাবো না। তো এখানে বলতেছে যে ট্রুলি স্পিকিং যে কখনোই হচ্ছে আনডিস্টার্ব স্যাম্পল হচ্ছে এক্স্যাক্টলি পসিবল না। কেন পসিবল না, যে আমি এই স্যাম্পলটা যখন স্যাম্পলারের মধ্যে ঢুকতেছে তখন কি এখানে কিছুটা ফ্রিকশনের কারণে অল্প পরিমাণ হলেও সেখানে ডিস্টার্ব হচ্ছে। এই স্যাম্পলটা যদি আমি 100 ফিট মাটির নিচ থেকে নিয়ে আসি তাহলে 100 ফিট নিচে এই সয়েলের উপর যে পরিমাণ প্রেসার ছিল সারফেসে আসার পরে প্রেসার জিরো হয়ে গেছে। তার মানে এই স্যাম্পলটা কিছুটা হচ্ছে ভলিউমে এক্সপান্ড করবে। তাহলে কিছু কিছু রিজনে কোনো স্যাম্পলই হচ্ছে, বা আমি যদি আর্গু করি যে এই রিজনে কোনো স্যাম্পলই অ্যাকচুয়ালি হচ্ছে আনডিস্টার্ব না, বাট তবুও এই স্যাম্পল দিয়ে আমি টেস্ট করলে হচ্ছে কোয়াইট একুরেট রেজাল্ট পাবো, যে 100 ফিট নিচে সয়েলটার যেই বিহেভিয়ার হবে আমি এই আনডিস্টার্ব স্যাম্পল দিয়ে যদি টেস্ট করে প্রপার্টিজ বের করি তাহলে কাছাকাছি 100% না হলেও কাছাকাছি হচ্ছে আমি একটা বিহেভিয়ার হচ্ছে পাবো সেই সয়েলের জন্য। সো ইম্পর্টেন্ট প্রজেক্ট গুলোতে অলওয়েজ আমরা হচ্ছে আনডিস্টার্ব স্যাম্পলের পাশাপাশি হচ্ছে ডিস্টার্ব স্যাম্পল কালেক্ট করি ইন অর্ডার টু গেট দ্য অ্যাকচুয়াল সয়েল প্রপার্টিজ। সো এসপিটি বোর্ড লগে আমরা দেখে আসছিলাম যে বিভিন্ন ডেপথ থেকে ইউডি দিয়ে হচ্ছে আনডিস্টার্ব স্যাম্পলের
সিম্বলটা দেয়া ছিল। সো কখন আমরা আনডিস্টার্ব কালেক্ট করি, যখন আমরা ক্লে লেয়ার বা কোহেসিভ সিল্ট লেয়ার এনকাউন্টার করি, তখনই আমরা আনডিস্টার্ব স্যাম্পল কালেক্ট করি। স্যান্ড থেকে আনডিস্টার্ব স্যাম্পল কনভেনশনাল ওয়েতে কালেক্ট করা পসিবল না। তো যখন আমরা ক্লে লেয়ার পাবো বা হচ্ছে সিল্ট লেয়ার পাবো যেটা হচ্ছে কোহেসিভ, তখনই আমরা হচ্ছে আনডিস্টার্ব স্যাম্পল কালেক্ট করতে পারবো। তো আমরা এখন হচ্ছে একটা এসপিটি টেস্টের হচ্ছে ভিডিও দেখবো যে কিভাবে হচ্ছে বোরিং করা হয়, স্যাম্পল আকার রিপ্লেস করা হয় এবং কিভাবে এসপিটি ব্লো কাউন্ট করা হয় এবং হচ্ছে স্যাম্পলটাকে স্টোর করা হয়। তো তোমাদের স্ক্রিনে কি প্লেয়ারটা দেখা যাচ্ছে? জি স্যার। তো এটা বেসিক্যালি একটা সাইট যেটা ভিজিটে গেছিলাম আমরা ডে 171 বেচের সাথে। তো এটা শুরু করার আগে যদি বলি যে একটা রিকনেসেন্স সার্ভে করা কেন ইম্পর্টেন্ট। যে সাইটে এখানে হচ্ছে একটা এটা হচ্ছে প্রায় 15 থেকে 20 ফিট গর্ত ছিল এখানে একটা, যেখানে প্রি এক্সিস্টিং যে স্ট্রাকচার ছিল ওই বিল্ডিং এর ফাউন্ডেশন এখানটায় রয়ে গেছে এখন। তাহলে আমি অফিসে বসে এখানে আমি বলে দিলাম যে এখানে বোরিং করতে হবে, এখানে করতে হবে, এখানে করতে হবে, এখানে করতে হবে, ফিল্ডের ওরা যে দেখলো যে এখানে একটা 20 ফিট গর্ত, তাহলে ওখানে কি বোরিং করতে পারবে? পারবে না। তাহলে রিকনেসেন্স সার্ভে হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট সাইট ইনভেস্টিগেশন প্রোগ্রামের জন্য। যে আমি সাইটে যদি না যাই, সাইটের অ্যাকচুয়াল কন্ডিশন কি সেটা আমি কখনোই বলতে পারবো না। সো এটা হচ্ছে কোন টাইপের বোরিং বলো? স্যার ওয়াশ বোরিং। সেটা হচ্ছে ম্যানুয়াল ওয়াশ বোরিং। সো ওরা ম্যানুয়ালি কি করতেছে, এই ড্রিল রডটা একটু পলিশ করতেছে আর এই লোকটা দেখো হচ্ছে এটাকে হচ্ছে রোটেট করতেছে, একটা টুইস্ট অ্যাপ্লাই করতেছে যাতে নিচের মাটিটা ইজিলি কেটে যায়। এবং এখানে টি কানেকশন দিয়ে দেখো হচ্ছে পানিটা বের হয়ে আসতেছে, যেটা যে মাটিটা আমি হচ্ছে সেপারেট করতেছি সেটা এই কানেকশন দিয়ে বের হয়ে আসতেছে। এবং এখানে দেখো কালার দেখা যাচ্ছে যে সয়েলের কোন টাইপের কালার, এবং পাশ থেকে পাম্পিং করতেছে কন্টিনিউয়াসলি ওয়াটার, যেটা ড্রিল রড দিয়ে হচ্ছে একদম বোতমে চলে যাচ্ছে। এক পাশ থেকে পাম্পিং করতেছে, অন্য দিক দিয়ে ওয়াটারটা কি বের হয়ে আসতেছে, সেই ওয়াটারটা বেসিক্যালি নিচে যে মাটিগুলো হচ্ছে সেপারেট হচ্ছে ওই মাটিগুলোকেই হচ্ছে সারফেসে নিয়ে আসতেছে। তো বোরিং একটা পার্টিকুলার ডেপথ পর্যন্ত যাওয়ার পরে যেটা করতে হবে যে ড্রিল রডটাকে হচ্ছে রিপ্লেস করতে হবে। তো এখন দেখো একটা একটা করে হচ্ছে ড্রিল রড হচ্ছে খুলে নিচ্ছে। তো এটা প্রবাবলি হচ্ছে 60 ফিটে হচ্ছে এসপিটি ছিল। তো এখান থেকে টোটাল 6টা হচ্ছে ড্রিল রড বের হয়ে আসবে, প্রত্যেকটা হচ্ছে 10 ফিটে। যদি একটু টেনে নেই, তো এটা হচ্ছে বেসিক্যালি ড্রিল বিট। দেখো এটা হচ্ছে অনেকটা দেখতে কি খুন্তির মতো, তাই না, বা শাবলের মতো। তো এটাই মাটির মধ্যে আমি যখন পেনেট্রেট করে টুইস্ট করতেছি, মাটিটা হচ্ছে পাইপের দুই পাশে হচ্ছে হলুদ। তাহলে আমি উপর থেকে যখন ওয়াটার পাম্প করতেছি, এই দুই পাশ দিয়ে হাই ভেলোসিটিতে সেই ওয়াটারটা বের হচ্ছে এবং
সারাউন্ডিং মাটিটাকে হচ্ছে সে একদম সারফেসে নিয়ে আসছে। তাহলে ও যে হাতে যেটা ধরে আছে এটা হচ্ছে কি সেই স্লিপ স্টোন স্যাম্পলার। তাহলে এখন এই ড্রিল বিটটাকে রেখে এই স্যাম্পলারটা দিয়ে হচ্ছে স্যাম্পলিং করা হবে বা এসসিটি করা হবে। তাহলে একটার পরে একটা অ্যাটাচ করে এক্স্যাক্টলি সেই ডেপথ পর্যন্ত হচ্ছে যাওয়া হবে, আর আই মিন বোর হোলের বোটম পর্যন্ত। দেন তার মধ্যে হচ্ছে একটা গাইডিং রড বসানো হয়, যে গাইডিং রড দিয়ে হচ্ছে এসপিটির যে হ্যামার আছে সেটাকে হচ্ছে ফ্রিলি ফল করানো হয়। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এই লোক কি করতেছে, স্কেল দিয়ে হচ্ছে এখানে দাগ দিচ্ছে, তাই না? দেখো স্কেল দিয়ে হচ্ছে চক আর স্কেল দিয়ে হচ্ছে এখানটায় দাগ টানতেছে। তাহলে এখানে কয়টা দাগ দেওয়া হয়েছে টোটাল? একটা, দুইটা, তিনটা। তাহলে তিনটা। কেসিং থেকে এতটুকু দূরত্ব হচ্ছে 6 ইঞ্চ, এখান থেকে এতটুকু 6 ইঞ্চ, এখান থেকে এতটুকু হচ্ছে 6 ইঞ্চ, টোটাল হচ্ছে 18 ইঞ্চ। তো এই হ্যামারটার ওয়েট হচ্ছে 63.5 কেজি বা 140 পাউন্ড অ্যাকর্ডিং টু এএসটিএল স্ট্যান্ডার্ড। আমি রোটেট করে দিচ্ছি তাহলে দেখতে ইজি হবে। স্যার ভিডিও বাজে স্যার। অন্যদের একটু সেম সমস্যা? জি স্যার, একটু বাজে। জি স্যার, আজকে আচ্ছা, টোটাল ভিডিও অ্যাকচুয়ালি দেখার দরকার নাই, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো যেগুলো আমি মেনশন করছি ওগুলো যদি খেয়াল করে থাকো, যেটা পজ করার পরে আমি বলতেছি যে দেখো এখানটায় হচ্ছে আমার কি কেসিংটা দেওয়ার পরে তার উপরে 6 ইঞ্চি দাগ কাটা হচ্ছে, তার উপরে 6 ইঞ্চি, তার উপরে 6 ইঞ্চি। তাহলে এখন যেটা করা হবে এসপিটি বা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টে, যে এই হ্যামারটাকে 30 ইঞ্চি উপর থেকে হচ্ছে এই যে গাইড আছে ওই গাইডের উপর ফ্রিলি ফেলা হবে। উপর থেকে ফেললে এখানে আমি কি একটা এনার্জি অ্যাপ্লাই করতেছি, ওটা একদম বোটম পর্যন্ত চলে যাবে স্যাম্পলার। তাহলে যেটা করা হয় যে প্রথম 6 ইঞ্চি পেনিট্রেশন হইতে কয়বার ফেলা হচ্ছে, যেটা একটা নাম্বার অফ ব্লো বলতেছি, সেটা কাউন্ট করা হয়। তারপরের 6 ইঞ্চি পেনিট্রেশন করতে কয়টা ব্লো দরকার হচ্ছে সেটা কাউন্ট করা হয়। তারপরের 6 ইঞ্চি পেনিট্রেশন করতে কয়টা ব্লো সেটা কাউন্ট করা হয়। তাহলে এই টোটাল 18 ইঞ্চি পেনিট্রেশন করা পর্যন্ত আমাকে কি করতে হবে, হ্যামারিং করতে হবে। তাহলে ওই টাইমে কি হবে, স্যাম্পলারটা হচ্ছে যেটা আমি অ্যাড করছি একদম ড্রিল রডের মাথায়, সেটা হচ্ছে মাটির মধ্যে পেনিট্রেট করবে, এবং ওই স্যাম্পলারটা যেহেতু হলুদ তার মধ্যে হচ্ছে ওই লেয়ার থেকে সয়েল স্যাম্পলটা হচ্ছে স্যাম্পলারের মধ্যে চলে যাবে। তাহলে তোমাদের কাজ হবে এটা কাউন্ট করা, যে প্রথম 6 ইঞ্চি পেনিট্রেশনে কয়বার সে হ্যামারিং করতেছে, পরের 6 ইঞ্চিতে এবং পরের 6 ইঞ্চিতে। আমি যদি কাউন্ট করি একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, 9বার। তাহলে দেখো 9টা ব্লো দেওয়ার পরে প্রথম 6 ইঞ্চ হচ্ছে কি পেনিট্রেশন হয়ে গেছে। তাহলে এটা আমাকে হচ্ছে রেকর্ড রাখতে হবে যে প্রথম 6 ইঞ্চির জন্য আমার ব্লো দরকার হয়েছে 9টা। তাহলে সিমিলারলি পরের 6 ইঞ্চির জন্য আবার নতুন করে কাউন্টিং শুরু করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো আমরা পরেরটার জন্য বলতে পারি যে হচ্ছে টোটাল 12টা ব্লো দরকার হয়েছে পরের 6 ইঞ্চি পেনিট্রেশনের জন্য। তাহলে এই হ্যামারটাকে ফেলা হচ্ছে একটা পার্টিকুলার হাইট থেকে, যদি ওরা কন্ট্রোল করতেছে না, স্ট্যান্ডার্ড হচ্ছে 30 ইঞ্চি উপর থেকে হচ্ছে এটাকে ইউনি ফেলতে হবে। তাহলে যার নেটের স্পিড ভালো আছে এবার ও কাউন্ট করো যে পরেরটাতে কয়টা দরকার।
তাহলে টোটাল কয়টা দরকার হচ্ছে লাস্ট স্টেপটায়? স্যার 24টা। স্যার 19টা মনে হলো। তো অ্যাকচুয়ালি হচ্ছে 23টা দরকার। 15টা মনে হলো। সো অ্যাকচুয়ালি দরকার হচ্ছে 23টা, 23। তাহলে প্রথম 6 ইঞ্চির জন্য দরকার হচ্ছে 9টা, পরের 6 ইঞ্চির জন্য দরকার হচ্ছে 12টা, পরের 6 ইঞ্চির জন্য দরকার হচ্ছে 30টা। তাহলে এতটুকুই বেসিক্যালি এসপিটি ব্লো কাউন্ট। তাহলে এটার পরে এখন যেটা করা হবে যে স্যাম্পলারটাকে আবার হচ্ছে সারফেসে নিয়ে আসা হবে। সো একটা একটা করে পাইপ উঠানোর পরে স্যাম্পলারটাকে একদম সারফেসে নিয়ে এসে দেন স্যাম্পলটাকে হচ্ছে কালেক্ট করা হবে। তাহলে ওর হাতে যে পার্টটা দেখতেছো সেটা হচ্ছে বেসিক্যালি ড্রাইভিং শু, যে একদম স্যাম্পলারের হেড যেটা আছে সেটা। এখন দেখো ফ্রিকশনের কারণে সে একদম সর্বোচ্চ শক্তি দিয়ে হচ্ছে সেটার থেকে সয়েলটা বের করতে পারতেছে না, যে ফ্রিকশন এতটাই হচ্ছে বেশি যে স্যাম্পলার এবং হচ্ছে সয়েলের মধ্যে। তাহলে যেটা বলতেছিলাম যে এটা একটা স্প্লিট স্পোন স্যাম্পলার, যেই ব্যারেলটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। এই যে এটার মধ্যে দেখো স্যাম্পল যেটা সেটা হচ্ছে স্যাম্পলারের মধ্যে হচ্ছে চলে আসে। স্যার স্যাম্পল যেটার মধ্যে স্যার আছে, ডিস্টার্ব বাসের মতো লাগছে। সো এটা হচ্ছে কি ডেফিনেটলি ডিস্টার্ব স্যাম্পল। তুমি এই স্যান্ডটাকে হচ্ছে কখনোই হচ্ছে আনডিস্টার্ব কন্ডিশনে এখান থেকে বের করতে পারবে না। সো আরেকজন কোশ্চেন করতেছিল, আমি ক্লিয়ার না কি বলতে চাইছিলাম। স্যার যে স্যাম্পলটা যেটার মধ্যে আছে যেখান থেকে রিমুভ করতেছে এটা তো স্যার বাসের মতো লাগতেছে না স্যার, পাইপ না কেমন কি বুঝতে এটা পারছি না হচ্ছে তেমন। স্টিলের পাইপ। আচ্ছা স্যার, ওকে। এটা হচ্ছে একদম টপ পার্ট। ওকে, জি স্যার, ওইটা দেখা যাচ্ছে। এটা বাঁশের মতো যেটা লাগতেছে এটা বাঁশের- অ্যাকচুয়ালি পাশে যেটা স্যার ওইটা তো বাঁশ, ফাটা বাঁশ, আর বাঁশের- এটা তো রড। বাঁশের উপর হচ্ছে ও ট্রাই করতেছে যে হচ্ছে ইমপ্যাক্ট এনার্জি দিয়ে বা হচ্ছে স্ট্রাইক করে যাতে স্যাম্পলটা বের করতে পারে। তারপরে এই স্যাম্পলটা এখন কি করতে হবে, স্টোর করতে হবে। যে দেখো পলি ব্যাগে মার্কিং করা আছে, যে পলি ব্যাগে নাম্বারিং করে মার্কিং করা আছে কত নাম্বার বোর্ড কত ব্যাগ। তাহলে এটার মধ্যে হচ্ছে জিপার লাগানো আছে পলি ব্যাগে, যাতে এটা থেকে ময়েশ্চারটা হচ্ছে বের হয়ে যেতে না পারে। যে পরিমাণ ওয়াটার কন্টেন্ট আছে সেটা যাতে বের হইতে না পারে আমরা অলওয়েজ হচ্ছে পলি ব্যাগে জিপার হইতে পারে অথবা হচ্ছে ফোল্ডিং করে স্টেপলার করা হয়। দেন এই স্যাম্পলটা এখন ল্যাবরেটরিতে নিয়ে আমাদেরকে হচ্ছে ফার্দার টেস্টিং করতে হবে। তো এখানে দেখো বোরহোল 1, তারপর স্যাম্পল নাম্বার কত সেটা হচ্ছে লেখা আছে। তাহলে এটা ডেফিনেটলি ডিস্টার্ব স্যাম্পল, কারণ কি একদম ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে গেছে। এন্ড ল্যাক্সাসের প্যাকেট দেখা যাচ্ছে, সবাইকে ল্যাকটোজ বিস্কুট খাওয়ানো হয়েছিল দুপুরবেলা। তাহলে এখানটা আমি যে ব্লো কাউন্ট করলাম বেসিক্যালি সেটাই হচ্ছে এসপিটি ব্লো, তবে সবগুলা না, লাস্টের দুইটা যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে এসপিটি ব্লো। তাহলে বোর লগে যে তোমরা নাম্বারগুলো দেখে আসছো, যে প্রথম বোরহোল যদি চিন্তা করি আমরা 16, 5, 5, 2, 4, ওই নাম্বারগুলো কি বেসিক্যালি একটা পার্টিকুলার ডেপথে হচ্ছে পেনেট্রেশনের জন্য কতবার আমাকে ব্লো করতে হয়েছে সেটা। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড যদি দেখি যে এসপিটি, সো এটা বেসিক্যালি ওয়াইডলি ইউজড একটা টেস্ট। সো স্ক্রিনে কি পাওয়ারপয়েন্ট স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। সো স্ট্যান্ডার্ড খুবই কমন একটা টেস্ট এবং ওয়াইডলি ইউজড। সো এখানে কি করা হচ্ছে যে একটা ড্রাইভিং দ্য স্ট্যান্ডার্ড স্প্লিট স্পুন স্যাম্পলার, যে স্যাম্পলারটা আমরা দেখে আসলাম, টু এ ডিস্টেন্স অফ 18 ইঞ্চ, 18 ইঞ্চ, 3টা 6 ইঞ্চি দাগ কাটা হয়েছে ইউজিং এ 63.5 কিলোগ্রাম হ্যামার, ফ্রি ফলিং হাইট অফ 30 ইঞ্চ। তাহলে ওই হ্যামারটাকে যে টেনে ফেলতেছে সেটা হচ্ছে 30 ইঞ্চি উপর থেকে। তাহলে প্রত্যেক 6 ইঞ্চ ইনক্রিমেন্টের জন্য আমরা কি নাম্বারটা কাউন্ট করছি, বাট আমরা প্রথম নাম্বারটা হচ্ছে বাদ দিয়ে দিব। লাস্ট 2 6 inch distance, that is 12 inch, to obtain the n number.
তাহলে সেকেন্ড 12 ইঞ্চ এবং থার্ড 12 ইঞ্চ যোগ করে যেই ভ্যালুটা আসবে সেটাকে আমরা বলি এসপিটি ব্লো কাউন্ট বা পেনেট্রেশন নাম্বার বা এসপিটি এন ভ্যালু। তাহলে আমাদের পার্টিকুলার যে ডেপথের জন্য দেখে আসলাম সেখানে প্রথমটা ছিল 9, পরেরটা ছিল 12, পরেরটা ছিল কত 23। তাহলে এন ভ্যালু কত হবে? 35। এন ভ্যালু হবে 12 প্লাস 23, দ্যাট ইজ 35। তার মানে তোমরা ওই বোর্ড লগে যে একটা পার্টিকুলার ভ্যালু দেখতেছো সেটা হচ্ছে সামেশন অফ সেকেন্ড 6 ইঞ্চ এন্ড থার্ড 6 ইঞ্চ ব্লোস। প্রথমটা কেন বাদ দিব? কারণ উপরের দিকে যখন আমি বোরিং করতেছি তখন কি মাটিটা হচ্ছে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা প্রথম 6 ইঞ্চি হচ্ছে বাদ দিয়ে দিই। সেটার বাইরেও সেটা রিপ্লেস করতে অ্যারাউন্ড 10 থেকে 15 মিনিটের মতো টাইম দরকার হয়, কিছু কিছু কেসে তার থেকেও বেশি টাইম দরকার হয়। সো সেই টাইমে কি হবে, পানির সাথে যে মাটিগুলো মিশে আছে সেগুলো আস্তে 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 নিচে কি হবে, ডিপোজিশন হবে, তলানি পড়ে যাবে। তাহলে প্রথম দিকে যে গ্রোথটা আমি পাচ্ছি সেটা কি অ্যাকচুয়াল সয়েলের উপর না, সেটা হচ্ছে কি ডিস্টার্ব স্যাম্পল যেটা আছে সেটা তলানি যেটা পড়তেছে সেটার উপর আমরা কি রেজিস্ট্যান্স পাচ্ছি, তাহলে ওইটাকে আমার বাদ দিয়ে দিতে হবে। সেই জন্য আমরা লাস্ট দুইটাকে যোগ করে যে ভ্যালুটা আসে সেটাকে আমরা এসপিটি ব্লো কাউন্ট বা এন ভ্যালু বলি। বাট এখানে এক্সেপশন আছে, বলতেছি ইফ থার্ড ইনক্রিমেন্ট ক্যান নট বি কমপ্লিটেড দ্য সাম অফ ফার্স্ট টু 6 ইঞ্চ পেনিট্রেশন ইজ রেকর্ডেড অ্যাজ এন ভ্যালু। সো এমন হইতে পারে যে কোথাও সয়েল হচ্ছে খুবই হার্ড, দেখা গেছে 10 ইঞ্চি পেনিট্রেশনের পরে, 12 ইঞ্চি পেনিট্রেশনের পরে বা 15 ইঞ্চি পেনিট্রেশনের পরে আর যতই আমি ব্লো দিচ্ছি পেনিট্রেশন হচ্ছে না, তখন কি করবো? তখন লাস্টের 6 ইঞ্চির জন্য কয়টা দরকার হচ্ছে সেটা আমি জানি না। ওরকম কন্ডিশনে যেটা করা হয়, প্রথম দুইটাকে যোগ করে যে ভ্যালুটা পাই সেটাকেই আমরা হচ্ছে এসপিটি এন ভ্যালু হিসেবে কাউন্ট করি। সো নরমালি আমরা হচ্ছে 1.5 মিটার ইন্টারভ্যাল বা হচ্ছে 5 ফিট ইন্টারভ্যালে হচ্ছে এসপিটি হচ্ছে করে থাকি বা স্যাম্পল হচ্ছে কালেক্ট করে থাকি। বাট পার্টিকুলার প্রজেক্টে বা টার্মস অফ রেফারেন্সে সেটা ব্যতিক্রম থাকতে পারে। ইম্পর্টেন্ট প্রজেক্টগুলোতে বলে দেয় 1 মিটার পর পর করার জন্য, অথবা কোনো কোনো প্রজেক্টে হতে পারে যে আমি এন্টিসিপেট করতেছি একটা শেলো ফাউন্ডেশন করব, তাহলে তোমাকে বলে দিবে গ্রাউন্ড সারফেস থেকে 20 ফিট বা 25 ফিট পর্যন্ত 1 মিটারে করতে হবে, দেন বাকি পরের গুলো হচ্ছে 1.5 মিটারে করতে হবে। অথবা যদি আমি চিন্তা করি কোথাও হয়তো ডিপ ফাউন্ডেশন পাইল করবো, এন্টিসিপেটেড ডেপথ যদি হয় 50 মিটার, তখন হয়তো 50 ফিট, তখন হয়তো বলা হইতে পারে যে 40 ফিট থেকে 60 ফিটের মধ্যে হচ্ছে 1 মিটার ইন্টারভ্যালে করতে হবে আর বাকিগুলা 1.5 মিটার ইন্টারভ্যালে। সো এটা ভেরি করতে পারে, বাট জেনারেল গাইডলাইন যেটা সেটা হচ্ছে 1.5 মিটার ইন্টারভ্যাল। তাহলে এসপিটিটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট। সো অনেকে বলে হচ্ছে এসটিপি। লাস্ট সেমিস্টারের প্রেজেন্টেশন দিতে বলছিলাম, সো ম্যাক্সিমাম স্টুডেন্ট সেটাকে এসপিটি না বলে সেটাকে বলতেছিল এসটিপি। সো অ্যাব্রিভিয়েশন গুলো হচ্ছে প্রপারলি শিখতে হবে। শুধু অ্যাব্রিভিয়েশন না, এখানে প্রচুর টার্ম আছে জিওটেকনিক্যালের যেগুলো হচ্ছে আমাদেরকে প্রপারলি শিখতে হবে। এটা হচ্ছে জাস্ট টিপিক্যাল একটা ডায়াগ্রাম। সো কখন আমরা এসপিটি স্টপ করে দিব, ওরকম তিনটা কন্ডিশন বা কেস আছে, যে the boring block shows refusal and the test is failed, যে কখন আমরা এসপিটি বন্ধ করব। যে ফর এক্সাম্পল ইনিশিয়ালি আমি 100 ফিট পর্যন্ত বোরিং ডেপথ সিলেক্ট করলাম প্ল্যানিং স্টেজে, বাট 70 ফিট যাওয়ার পরে দেখা গেল যে এতটাই হার্ড যে আমি আর বোরিংও করতে পারতেছি না বা এসপিটিও করতে পারতেছি না, তখন আমার তো 100 ফিটে যাওয়ার কোনো রিজন নেই। তাহলে এখানে কেসগুলো বলতেছে যে কখন আমি হচ্ছে স্টপ করে দিব। প্রথম কেসটা বলতেছে যে 50 ব্লোস আর রিকোয়ার্ড ফর এনি 6 ইঞ্চ ইনক্রিমেন্ট, যে 18 ইঞ্চির মধ্যে যে কোনো 6 ইঞ্চি পেনিট্রেশনে যদি 50টা ব্লো দরকার হয় তখন আমি স্টপ করে দিতে পারবো। তার মানে ধরে নিচ্ছে ওখানে সয়েলটা হচ্ছে খুবই হার্ড। অথবা 100 ব্লোস অবটেইন ফর 12 ইঞ্চ পেনিট্রেশন, তাহলে এমন হতে পারে যে 6 ইঞ্চি যেতে আমার দরকার হয়েছে 45টা, পরের 6 ইঞ্চি দরকার হয়েছে 55টা, তাহলে দুইটা সাম করলে কত হচ্ছে 100 হচ্ছে, বা প্রথমটা হয়তো 50, পরেরটা হয়তো 60, দুইটা যোগ করলে কত 110 হচ্ছে। তাহলে সেই মোমেন্টে আমি হচ্ছে স্টপ করে দিব, তারপরে আর বোরহোল করা দরকার নেই। অথবা
10 সাকসেসিভ ব্লোস প্রডিউস নো অ্যাডভান্স। তার মানে আমি 10 বার হচ্ছে হ্যামারিং করলাম, কিন্তু আমি দেখলাম যে কোনো পেনিট্রেশন হচ্ছে না। তার মানে কি, ধরে নিতে হবে স্কোর হচ্ছে অনেক হার্ড। সো সেই মোমেন্টে আমরা হচ্ছে স্টপ করে দিতে পারি। সো আজকে আমরা এখানটায় স্টপ করব। যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা দিয়ে ইউজ করতে যাচ্ছি। না স্যার, কোনো কোশ্চেন নেই। স্যার অনেক সময় তো স্যার ওই সাইডের লেবাররা স্যার 5 ফিট পর পর না করে স্যার ওটা ফাঁকি দিয়ে দেখা যাবে স্যার 10 ফিট পর পর করবে, কারণ স্যার পাইপটা পুরাটা 10 ফিট স্যার, সেক্ষেত্রে কি কোনো ক্ষতির সম্ভাবনা থাকে স্যার? ওরা হয়তো ওই আগের 5 ফিটটা ওরা ওদের মতো করে একটা এসপিটি বলে দিবে স্যার, এটা কি বিল্ডিং এর জন্য কোনো ক্ষতিকর কিনা স্যার? এটা হচ্ছে সম্ভাবনা না, এবং এটাই করা হয় আর কি। সো এটা প্রিভেন্ট করার জন্য যেটা করা হয়, যে বলা হয় যে প্রতি 5 ফিটে হচ্ছে যে সাইট ইঞ্জিনিয়ার থাকবে, আমি যে প্রজেক্ট গুলোতে হচ্ছে ইনভলভ, একটা হচ্ছে এলজিডি যেটা বলতেছিলাম, তারপরে রুটস এন্ড হাইওয়ে একটা, ওদের কন্ডিশন যেটা যে প্রতি 5 ফিটে হচ্ছে বোরিং হওয়ার পরে ওখানে একটা ছবি উঠাইতে হবে, সেটা হচ্ছে রিয়েল টাইমে সেটা এসএমএস করতে হবে ভাইবার গ্রুপে। তারপরে যখন স্যাম্পলটা কালেক্ট করা হবে 5 ফিট ডেপথ থেকে, সেখানে যে এসপিটি ভ্যালু লিখছে সেটা সাইট ইঞ্জিনিয়ারের সিগনেচার সহ স্যাম্পলের ছবি সহ সেটা হচ্ছে পাঠাইতে হবে। সো এখানটায় চুরি করা হচ্ছে বা হচ্ছে ফাঁকি দেওয়ার হচ্ছে চান্স থাকে না। ওকে স্যার। সো ফিল্ড ইঞ্জিনিয়ার যে থাকবে বা সাইট ইঞ্জিনিয়ার যে থাকবে, ও যদি হচ্ছে স্ট্রিক্ট হয়, অনেস্ট হয়, প্লাস হচ্ছে যারা প্রজেক্টে রিলেভেন্ট আছে ওরা যদি হচ্ছে একটু স্ট্রিক্ট হয়, তাহলে সেটা প্রিভেন্ট করা পসিবল। ইভেন তুমি 10 মিনিটের জন্য একটু ঘুরতে যাবা, দেখবো হচ্ছে 10 মিনিট পরে এসে বলবে যে স্যার 15 ফিট মানে হচ্ছে 3টা স্যাম্পল কালেক্ট হয়ে গেছে, অথচ দেখবা আধা ঘন্টা তুমি দাঁড়ায় থাকবা, একটা স্যাম্পল কালেক্ট করতেছে। তো ওরকম হয় আর কি কন্ডিশন, যে 15 মিনিটে 3টা করে ফেলছে, তুমি একটু ঘুরতে গেছো, আর 10 মিনিটে সরি আধা ঘন্টায় হচ্ছে একটা করতে পারে না যখন সাইটে থাকবা। তো ওরকম সিনারিও হয় আর কি ফিল্ডে। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, যদি স্যার একদিনে একটা বোরহোল কমপ্লিট না হয় স্যার, সেক্ষেত্রে কি করার যায়? তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, একদিনের বেশি হচ্ছে থাকতে পারে। স্যার পরের দিন তাহলে সেটা কন্টিনিউ করা যায়? পরের দিন সেটা কন্টিনিউ করা যাবে, কোনো সমস্যা নেই। সো এমনও হয় যে একটা বোরহোল করতে 3 দিন বা 4 দিনও দরকার হতে পারে। সয়েল যদি অনেক বেশি হার্ড হয় বা হচ্ছে ডেপথ যদি অনেক বেশি হয়, 3 দিনও দরকার হতে পারে একটা বোরহোল করার জন্য আর কি। স্যার পরপর 2-3টা লেয়ার স্যার একরকম পেলেই তো স্যার আমরা সেটা স্টপ করে দিতে পারি স্যার, সেই বোরহোলটা? তো 2-3টা লেয়ার একই হলে স্টপ করব না, আমাকে হচ্ছে দেখতে হবে যে আমি হার্ড লেয়ার পাচ্ছি কিনা, বা হচ্ছে কনসিস্টেন্সি আছে কিনা। যে এসপিটি ভ্যালু ফ্লাকচুয়েট করে, যে একটা ডেপথ হয়তো 15, আর একটা ডেপথ হয়তো 5, আর একটা ডেপথ হয়তো 25, তার মানে কি এক একটা লেয়ারের কনসিস্টেন্সি বা ডেনসিটি হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যাব্রাপ্টলি। সেই ক্ষেত্রে আমি ডিপার ডেপথ পর্যন্ত এক্সটেন্ড করবো। এমন যদি হয় যে এসপিটি শুরু হয়েছে 5 থেকে 6, 10, 20, 25, 30, 35, 50 গ্রাজুয়ালি বেড়ে গেছে,